এ কি বোমা, তুমি এরকম একটা হালকা ধরনের সাধারণ লেহেঙ্গা পরে এসেছো কেন? আমি তো ভাবলাম আমার বৌমা আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে ধনী বাড়ির মেয়ে, সেই হিসেবে আমার বৌমা এই গ্রামের মধ্যে সবার থেকে ভারী আর দামি লেহেঙ্গা পরেই আসবে, কিন্তু তুমি তা না করে এরকম সাধারণ হালকা লেহেঙ্গা পরে চলে এসেছো। মা, তুমি আবার তোমার বৌমার লেহেঙ্গার দিকে কেন পড়ে গেলে? তুমি তোমার বৌমাকে বরণ করে সোজা বাড়িতে তোলো। এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার প্রচন্ড গরম হচ্ছে। আর এই বরের শেরওয়ানি পরে আমি তো থাকতেই পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই যা যা নিয়ম কানুন আছে ওগুলোকে পালন করে ফেলো। ও সুমন, তুই এত তাড়াতাড়ি করছিস কেন? বুঝতে পারছি গরম পড়েছে, আর গরমকালে তো সবারই গরম লাগবে, তোর কি শুধু একাই গরম লাগছে? চুপ করে দাঁড়িয়ে আছিস, দাঁড়া, আমি তো বৌমার সঙ্গে কথা বলছি। আর তাছাড়া এই সবে আসতে না আসতেই তুই সমস্ত নিয়ম এত তাড়াতাড়ি পালন করতে বলছিস? এই সবে তো শুরু, এখন তো সারা রাত বাকি আছে। মা, আমি কিন্তু সারা রাত তোমাদের সঙ্গে এরকম জেগে বসে থাকতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই। আচ্ছা ঠিক আছে, এই তো হয়েই এসেছে, এই আশীর্বাদটা সেরে নিয়ে তোরা দুজনেই রুমে চলে যাবি। আমি তো তোদের সঙ্গে মজা করছিলাম, কিন্তু বৌমা তুমি যে এরকম ফিনফিনে সাধারণ একটা লেহেঙ্গা পরে এসেছো, সেটার কারণ কিন্তু আমি এখনো বুঝতে পারছি না। এত গরমে আমি তো ভারী লেহেঙ্গা পরতে পারছিলাম না, আমার খুবই কষ্ট হচ্ছিল, তাই জন্য আমি এরকম একটা লেহেঙ্গা পরলাম। আসলে আমিও কখনো ভাবিনি আমার নিজের বিয়েতে আমি এরকম একটা খারাপ দেখতে হালকা লেহেঙ্গা পরবো। এটা তো আমার বান্ধবীর লেহেঙ্গা। আমার লেহেঙ্গাটা আমি যখন একবারের জন্য পরেছিলাম তখন মনে হচ্ছিল আমি যেন গরম ওভেনে বসে পড়েছি। কিছুক্ষণ পর সোনালী এবং সুমন দুজনে তাদের রুমে চলে যায়। তারা দুজনে ফ্রেশ হয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নতুন বৌমা সোনালী ফ্রেশ হয়ে একটা হালকা পাতলা শাড়ি পরে বাইরে বেরিয়ে আসে, আর এটা দেখে তার শাশুড়ি মা অন্বেষা দেবী বলে, কি ব্যাপার, আজকেও কি তোমার প্রচন্ড গরম লাগছে? আরে বাবা, এই 2-1 দিন তো তোমাকে একটু কষ্ট করতে হবে, মানে তোমাকে তো একটু সেজে গুজে নতুন শাড়ি, ভারী ভারী গহনা এসব তো পরে থাকতেই হবে। তুমি যদি এইটুকু সহ্য করতে না পারো তাহলে আর কি বা পারো? আচ্ছা, তুমি আমাদেরকে রান্না করে খাওয়াতে পারবে তো? আসলে মা, আমি যদি এরকম শাড়ি পরে রান্নাঘরে যাই তাহলে আমি হয়তো রান্না করতে পারবো, কিন্তু আপনি যেমন শাড়ি পরার কথা বলছেন ওরকম ভারী ভারী শাড়ি পরে, আর আমাকে যদি এখন ভারী ভারী শাড়ি গহনা পরতেই হয় তাহলে আপনাদেরকেই কিন্তু আমাকে রান্না করে খাওয়াতে হবে। বলুন, আপনি রাজি আছেন তো? বাবারে বাবা, এই যে দেখছি আমার ঘাড়ের উপরেই চেপে বসছে। না না, তোমাকে আর ভারী ভারী শাড়ি গহনা পরতে হবে না, তুমি যেটা পরে আছো সেটা পরেই রান্নাঘরে চলে যাও, আর রান্নাঘরে গিয়ে আমাদের জন্য তাড়াতাড়ি খাবার রান্না করো, ঠিক আছে? বেশি দেরি যেন না হয়। শাশুড়ি মায়ের কথা শুনে নতুন বৌমা রান্নাঘরে চলে যায়। আসলে সোনালী ছিল মহেশতলা গ্রামের এক ধনী পরিবারের মেয়ে। সোনালীর বাবা হরিনাথ বাবু গ্রামের সব থেকে ধনী ব্যক্তি ছিল। বাড়িতে সোনালীকে কোনো কাজই করতে হতো না, তাই সোনালী গরমকালের কষ্ট অতটাও অনুভব করতে পারত না। সব সময় সে এসি চালিয়েই বসে থাকতো। সোনালী সুমনকে পছন্দ করত, অন্যদিকে সুমনও সোনালীকে পছন্দ করত, আর সেই জন্য দুই পরিবারের সহমতে তাদের বিয়ে দেওয়া হয়। কিন্তু সোনালী তার দামি লেহেঙ্গা পরে বিয়ে করতে পারেনি, কারণ সে গরম সহ্য করতে না পেরে তার বান্ধবীর লেহেঙ্গা পরে নেয়, আর হালকা পাতলা লেহেঙ্গা পরে সে শ্বশুর বাড়িতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে প্রথম দিনটা কোনো রকমই কাটে। পরের দিন সোনালী নিজের বাড়িতে যেমন ড্রেস পরতো, অর্থাৎ টি শার্ট এবং হাফ প্যান্ট, সে সেরকম ড্রেস শ্বশুর বাড়িতেও পরে, আর এটা দেখে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ কি বৌমা, তুমি এসব কি পরেছো? তোমাকে বললাম না শাড়ি পরতে, আর তুমি এরকম প্যান্ট গেঞ্জি পরে ঘুরছো? তুমি কি ভুলে যাচ্ছ এটা তোমার শ্বশুর বাড়ি? আর তাছাড়া এখানে তোমার শ্বশুর মশাই, আমি, তোমার ননদ সকলে আছে, তুমি সবার সামনে এরকম জামা কাপড় পরে ঘোরাফেরা করবে? যাও, তুমি এক্ষুনি শাড়ি পরে এসো। একটু আগেই তো তুমি শাড়ি পরেছিলে, শাড়িটা খুলে দিলে কেন? মা, আর বলবেন না, ওই হালকা পাতলা শাড়িটা পরেও আমার প্রচন্ড গরম লাগছিল, আর ওই শাড়ি পরে তো আমি কিছুতেই রান্নাও করতে পারছিলাম না, সেই জন্য আমি শাড়িটা খুলে এরকম কমফোর্টেবল টি শার্ট আর প্যান্ট পরেছি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি একবার রান্নাঘরে গিয়ে দেখুন কেমন গরম লাগে, আর শাড়ি পরে থাকলে তো আরো বেশি কষ্ট হয়। দেখো বৌমা, যতই কষ্ট হোক না কেন এখানে কিন্তু সবকিছুই সহ্য করতে হবে। এটা তোমার বাবার বাড়ি নয় যে এখানে তুমি কোনো কাজ না করে মহারানীর মতো থাকতে পারবে। ওসব এখানে চলবে না, কারণ তোমার বাবা এখানে তো তোমার সঙ্গে কোনো কাজের লোককে পাঠায়নি যে তোমার হয়ে সব কাজ করে দেবে। আচ্ছা মা, আপনিও কি তাহলে আপনার মেয়ে শ্বশুর বাড়িতে আপনার মেয়ের সঙ্গে কাজের লোককে পাঠাবেন? যত বড় মুখ নয় তত বড় কথা। দেখো বৌমা, তুমি আমার মুখে মুখে এরকম তর্ক করতে পারো না, কারণ আমি তোমার শাশুড়ি মা।
আমি তো কোনো তর্ক করতে চাইছি না মা, আপনি আমাকে যেটা বলছেন আমি সেটারই উত্তর দিচ্ছি। আমার বাবা ধনী বলে আপনার ছেলেকে তো সবকিছুই দিয়েছে, আর আপনাদেরকেও তো অনেক কিছু দিয়েছে শুধুমাত্র আমার খুশির জন্য, আর আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন। সোনালীর মুখে এমন কথা শুনে অন্বেষা দেবী চুপ করে যায়। অন্বেষা দেবীর বাড়িতে ফ্রিজ, এসি কিছুই ছিল না। সোনালীর বাবা যৌতুকে সোনালীকে এসি, ফ্রিজ সমস্ত কিছুই দেয়, তাই সোনালী শ্বশুর বাড়িতে আসা মাত্রই এসিটা নিজের ঘরে লাগিয়ে নেয়। আর রান্না করতে গিয়ে যখনই সোনালী প্রচন্ড পরিমাণে গরম অনুভব করে তখনই সে নিজের রুমে গিয়ে এসি চালিয়ে বসে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বৌমা দেখো, রাত্রিবেলা গরমের জন্য আমরা ঘুমাতে পারি না। তোমার বাবা যে এসিটা তোমাকে দিয়েছে ওটা খোকা আসলে আমাদের রুমে লাগিয়ে দিতে বলবে তো, কারণ আমাদের তো বয়স হয়েছে আর ঘুম না হলে অনেক সমস্যা হতে পারে। অন্বেষা দেবী তার বৌমাকে মিথ্যা কথা বলে, আর সেটা সোনালী খুব ভালো মতোই বুঝতে পারে। তাই সোনালী তখনই তার শাশুড়ি মাকে বলে, মা, আমি আপনার রুমে এসিটা লাগিয়ে দিতে বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। যেহেতু আমার বাবা এই এসিটা আমাকে দিয়েছে তাই শর্তটাও আমিই রাখবো। দেখুন, আপনি যদি রান্নাবান্না সব কাজ করে নিতে পারেন আর আপনার মেয়ে যদি বাড়ির সব কাজ করে নেয় তাহলেই কিন্তু আমি আপনার ঘরে এসিটা লাগিয়ে দেব। বলুন, আপনি রাজি তো? কি বলছোটা কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন এই বয়সে বৌমা থাকা সত্ত্বেও আমি রান্না বান্না করব? তোমার ননদ কাজবাজ করবে? তোমার বাবা তোমাকে এসি দিয়েছে বলে তুমি কি মাথা কিনে নিয়েছো? বৌদি, মা তো ঠিক কথাই বলছে, আমাদের তো অনেক গরম লাগে, আমরা তো ঘুমাতেই পারি না, আর তোমরা এসির হাওয়াতে বেশ মজা করে আরাম করে ঘুমাও। অন্যদিকে আমরা যে সারা রাত জেগে বসে থাকি সেটার দিকে তো তোমাদের কোনো খেয়ালই থাকে না। শোনো, আমি তোমাদের ঘরে এসিটা লাগাতে পারবো না। তোমরা যখন নিজেদের কাজ নিজেরা করবে আর আমাকে আমার মতো করে বাঁচতে দেবে তখনই আমি তোমাদের ওই এসিটা দিয়ে দেব, আর বাবাকে বলে আমি নিজের জন্য একটা নতুন এসি কিনে নেব। এই বলে সোনালী সেখান থেকে চলে যায়। সোনালীর কথা শুনে অন্বেষা দেবী এবং তার মেয়ে দুজনেরই প্রচন্ড পরিমাণে লোভ হয়। এই প্রিয়া, দেখ, তুই কদিন তোর বৌদির হাতে হাতে সব কাজ করে দে। যখন তোর বৌদি আমাদেরকে এসিটা দিয়ে দেবে তখন আবার আমাদের কোনো চিন্তা থাকবে না। তুই তখন আরাম করে বসে বসে এসির হাওয়া খেতে পারবি, তোকে আর তখন কোনো কাজ করতে হবে না। এখন তোর বৌদির হাতে টুকটাক কিছু কাজ করে দে, তাহলে দেখবি আমাদের রুমে কিন্তু এসিটা চলে আসবে। এই তুমি কি বলছো মা? আমি কাজ করব না, আমি কোনো কাজ করতে পারবোই না। রান্নাঘরে ঢুকলেই আমার কত গরম লাগে, আর তাছাড়া তুমি তো জানো আমি গরম একদমই সহ্য করতে পারি না, তা সত্ত্বেও তুমি আমাকে রান্নাঘরে যেতে বলছো? আরে বোকা মেয়ে, ওরকম বলিস না। তোর যদি এরকম বাড়িতে বিয়ে হয় যেখানে এসি নেই তাহলে তুই কি করবি? তখন তো তোকেও এরকম ভাবে দিন কাটাতে হবে, তাই না? তাই এখন থেকেই প্র্যাকটিস কর। এভাবে অন্বেষা দেবী তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিয়া তার মায়ের কথাতে রাজি হতে চায় না। শেষ পর্যন্ত প্রিয়া এক প্রকার বাধ্য হয়েই তার মায়ের কথা মেনে নেয়। প্রিয়া কয়েকদিনের জন্য তার বৌদির হাতে হাতে টুকটাক কাজকর্ম করতে থাকে, কিন্তু সোনালী খুব ভালো মতোই বুঝতে পারে তার ননদ এবং শাশুড়ি মা শুধুমাত্র এসিটা পাওয়ার জন্য লোভে পড়ে কাজগুলো করছে। সোনালী বুঝতে পেরেও সবকিছু সহ্য করে। এভাবে আরো কিছুদিন কাটে। অন্বেষা দেবী এবং প্রিয়া সোনালীর সঙ্গে অনেক ভালো ব্যবহারও করতে থাকে। বৌদি, বলছি আমাদের রুমে তাহলে কবে এসিটা লাগিয়ে দেবে? আসলে তুমি তো বুঝতেই পারছো আমাদের কতটা গরম লাগে, আর এই যা গরম পড়েছে, বাবারে বাবা, বাবা মা তো একদমই ঘুমাতে পারে না। এবার তুমি বলো তুমি কি করবে? দেখো বৌদি, এটা যদি তোমার নিজের বাবা মা হতো তাহলে কি তুমি এরকম করতে পারতে? তুমি কি তোমার নিজের বাবা মাকে এসিটা দিতে না? থাক না প্রিয়া, ওসব কথা আর বলে কি হবে? তোর বৌদি এখন আমাদেরকে এসি দেবে না, এখন তো আমাদেরকে গরমের মধ্যে পচেই মরতে হবে। আর তোর বৌদি যখন আমাদেরকে এসিটা দেবে ততদিনে আমরা বেঁচে থাকবো কিনা সন্দেহ। ননদ এবং শাশুড়ি মায়ের এমন কথা শুনে সোনালী একটু ভাবুক হয়ে যায়। আসলে সে মনে মনে ভাবে যে তার শাশুড়ি মা এবং ননদ হয়তো সত্যি সত্যি ভালো হয়ে গেছে, কিন্তু সে বুঝতে পারে না তাদের ভালো ব্যবহারের পেছনে একটা বড় কারণ আছে। তাদের এরকম ভালো মানসিকতা দেখে সোনালী তার শাশুড়ি মায়ের রুমে এসিটা লাগিয়ে দেওয়ার কথা ভাবে। সোনালী সেদিনই একটা এসি মেকানিককে বাড়িতে ডেকে এসিটা তার শাশুড়ি মায়ের রুমে লাগিয়ে দেয়। সেই দিনটা খুব ভালোভাবেই কাটে, কিন্তু পরের দিন সোনালী যখন তার শাশুড়ি মাকে বলে, মা, বলছি যে আমি একটু বাইরে যাচ্ছি, আসলে আমার বান্ধবীরা আমার অপেক্ষা করছে, ওদের সঙ্গে অনেকদিন হলো দেখা হয়নি, তাই ওরা আমাকে যেতে বলছে।
কেন তুমি এখন কিসের জন্য বাইরে যাবে? এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখনো তোমাকে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করতে হবে? এগুলো কি শোভা পায়? না না, পাড়া প্রতিবেশী দেখলে আমাকেই খারাপ খারাপ কথা বলবে। তার থেকে ভালো তুমি বাড়িতেই থাকো আর তোমার বান্ধবীদেরকে চলে যেতে বলো। এখন বিয়ের পর অত বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকলে হবে না। যাও, নিজের ঘরে যাও। অন্বেষা দেবী যখন এই কথা তার বৌমাকে বলে, তখনই সেখানে তার মেয়ে প্রিয়া চলে আসে। প্রিয়া তার মাকে বলে, মা, বলছি যে আমি একটু আমার বান্ধবীদের সঙ্গে বেরোলাম। আসলে ওরা বলছিল কোথায় নাকি ঘুরতে যাবে, সেই জন্য আমাকে বারে বারে ডাকছে। দেখো না, কতবার করে ফোন করছে। আচ্ছা মা, আমি আসছি, ঠিক আছে? আমার জন্য অপেক্ষা করবে না কিন্তু, আর আমার বাড়িতে আসতে লেট হতে পারে। এই বলে প্রিয়া তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রিয়াকে তার মা একবারের জন্য আটকায় না, আর এটা দেখে সোনালীর খুবই খারাপ লাগে। সে ভাবে যে মেয়ে এবং বৌমার মধ্যে তার শাশুড়ি মা কতটা পার্থক্য করতে পারে। সেদিন সোনালী মন খারাপ করে নিজের ঘরে চলে যায়, আর সে একা একা কান্নাকাটি করতে থাকে। সেদিনের পর থেকে সোনালীর শাশুড়ি মা এবং ননদের ব্যবহার পুরোপুরি পাল্টে যায়। প্রিয়া বাইরে থেকে বাড়িতে ফিরেই আগে এসিটা চালিয়ে বসে পড়ে, আর অন্যদিকে সোনালী যখনই এসি চালায় তখনই তার শাশুড়ি মা বলে, বৌমা, তোমার এত কিসের গরম লাগে বলো তো? এই তো একটু বাজারে গিয়েছিলে, আর বাজার থেকে আসতে না আসতেই তোমার এত গরম লেগে গেল যে তোমাকে এসি চালিয়ে বসতে হচ্ছে। কারেন্টের বিলটা তো আমার খোকাকেই দিতে হবে, তাই না? সেটা নিশ্চয়ই তোমার বাবা এসে দিয়ে যাবে না? মা, আপনারা যখন সারা রাত ধরে সারাদিন ধরে এসি চালিয়ে বসে থাকেন তখন আপনাদের বিলের কথা মনে পড়ে না, তাই না? আর আমি যদি একটু এসি চালিয়ে বসি তখনই আপনাদের কারেন্টের বিলের কথা মনে পড়ে যায়। দেখো বৌমা, তোমার বাবা এসিটা দিয়েছে বলে তুমি আমাদের মাথা কিনে নিয়েছো এটা কিন্তু ভাববে না। যাও, আমার জন্য ঠান্ডা জল নিয়ে এসো। এভাবেই অন্বেষা দেবী তার বৌমাকে প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত খাটাতে থাকে, আর নিজেরাই এসি ঘরে শুয়ে আরাম করতে থাকে। সোনালীর প্রচন্ড গরম লাগলেও সে এসি রুমে কিছুতেই ঢুকতে পারে না। এভাবেই দিনের পর দিন সোনালীর শাশুড়ি মা এবং ননদ তার উপর অত্যাচার করতে থাকে। একদিন সোনালী যখন রান্না করছিল তখন তার স্বামী তাকে প্রচন্ড গরমের মধ্যে কষ্ট পেতে দেখতে পায়। সোনালী, চলো তুমি আমার সঙ্গে, আজ আমি এর যোগ্য জবাব দিয়েই ছাড়বো। মা, মা, তুমি কোথায়? এদিকে এসো। এই বলে সুমন চিৎকার করে করে তার মাকে ডাকতে থাকে। মা, এটা যদি তোমার মেয়ে হতো আর তোমার মেয়ের সঙ্গে যদি এরকম ব্যবহার হতো তাহলে তুমি কি এগুলো সব দেখতে পারতে, সহ্য করতে পারতে? বলো, তখন তুমি কি করতে? আর তাছাড়া আমি যদি আমার বোনকে এসে দিতাম আর সেটা যদি তার শাশুড়ি মা নিয়ে নিত আর ওর ওপর যদি এরকম ভাবে অত্যাচার করা হতো, তখন কি তুমি সেগুলো দেখে শুনে চুপ করে বসে থাকতে পারতে? তুমি তো জানো সোনালীর বাবা কত ধনী ব্যক্তি, আর সেই ধনী ব্যক্তি যদি একবার তোমার নামে পুলিশ কমপ্লেন করে তাহলে ভেবে দেখেছো তোমার কি হবে? সুমনের এই কথা শুনে তার মা এবং বোন দুজনেই ভয় পেয়ে যায়। তারা দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরে সোনালীর কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে শাশুড়ি মা এবং ননদ দুজনেই বাড়ির বৌমা সোনালীর সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে, আর এভাবেই তারা সকলে হাসি খুশি দিন কাটাতে থাকে। লাবণী তার স্বামী মদন এবং দুই মেয়ে সুপ্রিয়া ও প্রিয়ার সঙ্গে বাস করত। লাবণী ভীষণই লোভী এবং ঝগড়ুটে প্রকৃতির মহিলা ছিল। ছোট ছোট কারণের জন্য সে সবসময় তার স্বামীর সঙ্গে ঝগড়া করত। লাবণীর ছোট মেয়ে প্রিয়া একদমই তার মতোই হয়েছিল। ছোট বাচ্চা হলেও এখন থেকেই তার মাথায় অনেক রকমের কূটনৈতিক বুদ্ধি ছিল। মাঝে মাঝে প্রিয়ার আচার আচরণের জন্য তার বাবা মায়ের মধ্যে ঝামেলা বেঁধে যেত। সেদিন সময়টা ছিল শীতকালের এক সন্ধ্যাবেলা। মদন কাজ করে বাড়ি ফিরে এলে তাকে দেখে লাবণী বলে, কই, আজকে কত টাকা ইনকাম হয়েছে? দাও, ভালোই তো শীত পড়েছে। মার্কেটে দেখলাম অনেক ভালো ভালো উইন্টার কালেকশন এসেছে। আমার জন্য আর আমার দুই মেয়ের জন্য কেনাকাটা করতে হবে। এই নাও, আজকে মাত্র 500 টাকাই উপার্জন করতে পেরেছি। শীতকালে সন্ধ্যার পরে বেশি কাস্টমার আসে না, সবাই বাড়িতেই সময় কাটাতে চাই। এই 500 টাকা দিয়ে কি হবে? এই 500 টাকা তো একদিনের সংসার খরচেই শেষ হয়ে যাবে। তাহলে শপিং করব কিভাবে আমি? আমাকে একটু সময় দাও, এখন তো সেরকম শীত পড়েনি। 2-1 সপ্তাহ যাক, তারপর নয় তোমাদের শীতের জন্য কেনাকাটা করো। তোমার মতো গরিবের সঙ্গে আমার বাবা কি দেখে যে বিয়ে দিয়েছিল। মাঝে মাঝে মনে হয় উপরওয়ালা তোমাকে চোখ দেয়নি। দুই মেয়ের দিকে একবারও নজর পড়ে না তোমার? মেয়েগুলো পুরানো পুরানো সোয়েটার পরে আছে, এই পুরানো সোয়েটার পরে কি ঠান্ডা কাটে? ওদের কত ঠান্ডা লাগছে বলো তো? কিন্তু এই সোয়েটারগুলো তো 1 বছর আগেই কেনা হয়েছে। 1 বছর আগের সোয়েটার পুরানো হয়ে গেল। আমি তো 5 বছরের পুরানো সোয়েটার পরে আছি, কই আমার তো ঠান্ডা লাগছে না। লাবণীর দুই মেয়ে সুপ্রিয়া এবং প্রিয়া দুজনেই তখন সেখানেই ছিল। তারা দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বাবা মায়ের ঝগড়া দেখছিল। ঠিক এমন সময় প্রিয়া তার মায়ের কাছে এসে বলে, আমার এই সোয়েটার পরে খুব ঠান্ডা লাগছে। আমার নতুন সোয়েটার চাই, নতুন একটা জ্যাকেটও চাই। বাবা,
এই যে কম্বলটা, এটা তো 2 দিন পরে ছিঁড়ে যাবে। কতদিনের পুরানো কম্বল। এই কম্বল গায়ে দিয়ে ঘুমালেও আমাদের 2 বোনের ঠান্ডা লাগে। প্রত্যেকদিন কাঁপতে কাঁপতে ঘুমাতে হয়। এবার তুমি কি বলবে? আমি না হয় মিথ্যা কথা বলছি, তোমার মেয়েও কি মিথ্যা কথা বলছে? বাচ্চা মেয়ে দুটো আমার কত না কষ্ট পাচ্ছে, তুমি তো কিছু দেখতেই পাও না। মা, তুমি এভাবে বাবার সঙ্গে ঝগড়া করছো কেন? সোয়েটার পরে আর এই কম্বল গায়ে দিয়ে আমাদের তো ঠান্ডা লাগে না। প্রিয়া ইচ্ছে করে মিথ্যা কথা বলছে যাতে তোমাদের মধ্যে ঝামেলা হয়। কি রে প্রিয়া, তোর কি খুব ঠান্ডা লাগে? এই, তুই একদম বেশি ফটর ফটর করবি না বলে দিলাম। আমি খুব ভালো করেই জানি তুই সবসময় আমাদের মধ্যে যাতে ঝামেলা না হয় সেই চেষ্টাই করিস, কিন্তু ঝামেলা না করলে তোর বাবার কাছ থেকে তো টাকা আদায় করা যাবে না। যা, চুপচাপ নিজের কাজ কর। এই, তোরা দুজনে এখান থেকে যা এখন। লাবণী তার 2 মেয়েকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে আবার মদনের সঙ্গে ঝগড়া করতে ব্যস্ত হয়ে পড়ে। সুপ্রিয়া প্রিয়ার থেকে মাত্র 2 বছরের বড় ছিল, কিন্তু তবুও সুপ্রিয়া খুবই বুঝদার ছিল, আর সে একেবারেই তার বাবার মতোই হয়েছিল। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার বাবা মায়ের ঝগড়া শুনতে থাকে আর উপরওয়ালার কাছে শুধুই প্রার্থনা করতে থাকে যাতে তার বাবা মা আর ঝগড়া না করে। এরকম ভাবেই সময় কাটতে থাকে। প্রত্যেক দিনই লাবণী মদনের সঙ্গে কোনো না কোনো কারণ নিয়ে ঝগড়া করে। আসলে 2 বছর আগে তাদের সবকিছুই ঠিকঠাক ছিল। মদনের একটা বড় পাইকারি মুদিখানার দোকান ছিল, আর ওই দোকানটা দেখেই লাবণীর বাবা নিজের মেয়ের সঙ্গে মদনের বিয়ে দিয়েছিল। কিন্তু 2 বছর আগে হঠাৎ করে একদিন মদনের দোকানে আগুন লেগে সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর তারপর থেকে মদন একটা ছোট্ট চায়ের দোকান চালাতে শুরু করে। চায়ের দোকান চালিয়ে খুব একটা বেশি টাকা ইনকাম করতে না পারায় লাবণী সবসময় মদনের সঙ্গে ঝগড়া করে। কি গো, তুমি আজকেও একটা মোটা কম্বল কিনে নিয়ে আসতে পারোনি? কেমন বাবা তুমি? একটা সামান্য মোটা কম্বল কেনার মতো তোমার সামর্থ্য হচ্ছে না? আমি তো আবার ভাবছিলাম তোমাকে একটা রুম হিটার কিনতে বলবো, কিন্তু আমি তো দেখছি তোমার কোনো মুরদ নেই। তুমি তো বাবা হওয়ারই যোগ্য না। প্রত্যেকদিন তো বলছি একটা মোটা কম্বল কিনে নিয়ে আসার কথা, তুমি কি শুনতে পাও না? দেখো লাবণী, তুমি যদি মনে করে থাকো আমি ইচ্ছা করে এসব করছি, তাহলে তুমি ভুল ভাবছো। তুমি তো দেখতেই পারছো আমি কেমন পরিস্থিতির মধ্যে জীবন কাটাচ্ছি। আমার দোকানে যদি আগুন না লেগে যেত তাহলে এতদিনে তো সবই ঠিক থাকতো। মোটা কম্বলের দাম তো অনেক বেশি, আমি অত টাকা দিয়ে মোটা কম্বল কিনতে পারবো না। তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও। উফ, সব সময় সময় দাও সময় দাও, আর কত সময় দেব তোমাকে? শীতকাল পেরিয়ে যাবে, তারপর কি তুমি কম্বল কিনে নিয়ে আসবে? আর তোমার দোকান পুড়ে গেছে, তাতে আমি কি করব? না, অনেক হয়েছে। তোমার মতো লোকের সঙ্গে আর থাকা যাবে না। আমি 2 মেয়েকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। আমার বাবার কাছে আমরা ভালো থাকবো। না লাবণী, তুমি এরকম করো না দয়া করে। আমাদের এত সুন্দর সংসারটা তুমি ভেঙে দিও না। তোমরা চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলো? যা খুশি তাই করো, আমার দেখার দরকার নেই। তোমার কাছে থাকলে আমার 2 মেয়ের ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাবে। এই, তোরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি জামা কাপড় প্যাক কর, আমরা মামার বাড়িতে যাব, আর এবার থেকে আমরা ওখানেই থাকবো। এই শুনে প্রিয়া খুবই খুশি হয়। সে আনন্দে একেবারে লাফিয়ে ওঠে। ইয়ে, খুব ভালো হবে মা, তুমি খুব ভালো করেছো। আমাদেরকে আর তাহলে গরিব হয়ে থাকতে হবে না। মামারা তো অনেক বড় লোক, আমরা তাহলে এবার বড় লোকেদের মতো শীতকাল কাটাতে পারবো। দাঁড়াও, আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। প্রিয়া এই বলে জামা কাপড় গোছানো শুরু করে দিলেও সুপ্রিয়া একইভাবে সেখানে দাঁড়িয়ে থাকে। কিরে, তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা, তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে নে। মা, আমি তোমার সঙ্গে যাব না, আমি বাবার সঙ্গেই থাকবো। তুমি এটা ঠিক করছো না। বাবার এরকম দুঃখের সময় আমরা বাবাকে ছেড়ে যেতে পারি না। আমাদেরকে তো বাবার পাশে দাঁড়ানো উচিত। দয়া করে তুমি যেও না মা। এই শুনে লাবণী প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুই তো দেখছি একদম তোর বাবার মতোই হয়েছিস। এখন থেকেই বাবার চামচেগিরি করছিস। এত ছোট মুখে এত বড় বড় কথা কিভাবে আসে তোর? নিশ্চয়ই তোর বাবা তোকে সব শিখিয়ে রেখেছে। ঠিক আছে, তুই তোর বাবার সঙ্গে এই গরিব খানাতেই থাক আর গরিবের জীবন কাটা। আমরা চললাম। এই বলে লাবণী তার ছোট মেয়ে প্রিয়াকে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মদন এবং সুপ্রিয়া তাদেরকে অনেক আটকানোর চেষ্টা করলেও তারা কিছুই শোনে না। লাবণী তার ছোট মেয়ে প্রিয়াকে নিয়ে নিজের বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। প্রিয়া তার মামার বাড়িতে প্রবেশ করতেই বাইরের তুলনায় বাড়ির মধ্যে অনেক বেশি গরম অনুভব করতে পারে। সে বুঝতে পারে তার মামার বাড়িতে রুম হিটারের ব্যবস্থা আছে, আর এই দেখে সে খুবই খুশি হয়। মা দেখো, এখানে রুম হিটার আছে, তাই ঘরের মধ্যে কত গরম। আমরা এবার আরাম করে এখানে থাকতে পারবো, তাই না মা? আমার খুব ভালো লাগছে।
হ্যাঁ রে মা, তোর বাবার তো কখনো হিটার কেনার মতো ক্ষমতা নেই। আমাদেরকে অনেক কষ্ট করে ওখানে দিন কাটাতে হয়েছে, সেই জন্যই তো সারা জীবনের জন্য আমরা এখানে চলে এসেছি। এই শুনে লাবণীর দাদা এবং বাবা দুজনেই খুবই রেগে যায়। তারা লাবণীকে বকাবকি করতে শুরু করে। তুই এটা ঠিক করিস নি লাবণী, কার সময় কখন খারাপ যাবে সেটা কেউ বলতে পারবে না। মদনের সঙ্গে যেটা হয়েছে একটা দুর্ঘটনা, যে কোনো কারোর সঙ্গে এটা ঘটতে পারতো। মদন যে কোনো কাজ করছে না তা তো নয়, ও তো চায়ের দোকান চালিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করছে, তারপরে তুই ওকে ছেড়ে চলে এলি। বাবা, তুমি কি চাও আমি ওখানে থেকে কষ্ট পাই? আমার এত ছোট মেয়েটা কষ্ট পাক? তুমি জানো না এই শীতের মধ্যে আমাদেরকে ওখানে কত কষ্ট করে দিন কাটাতে হয়? প্রিয়াকে জিজ্ঞাসা করো, প্রিয়া সব বলবে। সুপ্রিয়া তো কিছু বলতে চায় না, ওর বাবা ওকে যা শিখিয়ে দেয় ও তাই বলে, কিন্তু প্রিয়া সব সত্যি কথাই বলে। এই প্রিয়া, চুপ করে আছিস কেন? বল তোর দাদুকে ওখানে একটা ভালো কম্বল পর্যন্ত নেই, আর না আছে আমার মেয়েদের ভালো কোনো সোয়েটার। হ্যাঁ দাদু, আমাদের ওখানে থাকতে খুব কষ্ট হয়, আর বাবা তো মাকে কোনো টাকাই দেয় না। বাবা প্রত্যেক দিন মায়ের সঙ্গে ঝগড়া করে। এভাবে প্রিয়াও তার মায়ের মতো বাড়িয়ে বাড়িয়ে অনেক কিছুই বলতে থাকে। শেষ পর্যন্ত মহেশ বাবু লাবণীকে তার বাড়িতে থাকার অনুমতি দেয়। এভাবেই লাবণী এবং তার ছোট মেয়ে বড়লোক ঘরে খুবই আনন্দ করে মজা করে শীতকাল কাটাতে থাকে। আর অন্যদিকে সুপ্রিয়া তার বাবার সঙ্গে দুঃখ কষ্ট দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটায়। তুইও তো তোর মায়ের সঙ্গে চলে গেলেই পারতিস রে মা, এখানে থেকে তোকে কত কষ্ট পেতে হচ্ছে। তোর মা ঠিকই বলতো, আমার কোনো মুরদ নেই, এবছর প্রচন্ড ঠান্ডা পড়েছে, লেপ কাঁথা গায়ে দেওয়ার পরও ঠান্ডা কাটছে না। তোর মা সবসময় হিটার কেনার কথা বলতো, দেখ এখন আমি হিটার কিনতে পারলাম না। বাবা, তুমি চিন্তা করছো কেন? আমি আজকে অনেকগুলো কাঠ কুড়িয়ে রেখেছি, তুমি দেখো এখনই আমি ঘরের মধ্যে আগুন ধরাবো, আর আমরা ঘরে বসেই আগুন পোহাতে পারবো, আমাদের ঘরও গরম হয়ে যাবে। সুপ্রিয়ার কথা শুনে মদনের চোখে জল চলে আসে। মদন মনে মনে ভাবে তাকে জীবনে কিছু একটা করতেই হবে, যাতে সে তার মেয়েকে সব রকমের সুখ দিতে পারে। এইভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে 10 বছর কেটে যায়। একদিন হঠাৎ করে লাবণীর বাবা মহেশ বাবু মারা যায়। বাবা মারা যাওয়ার ফলে লাবণী খুবই চিন্তায় পড়ে, কারণ লাবণী এবং তার মেয়ের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব মহেশ বাবু একাই বহন করত। হঠাৎ করে বাবা মারা যাওয়ায় লাবণী তার এবং তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে। এমন পরিস্থিতিতে লাবণীর দাদা তুহিন বলে, লাবণী, এবার তোকে আর তোর মেয়েকে অন্য ব্যবস্থা করে নিতে হবে। আমি বাড়িটা বিক্রি করব, বাবা বেঁচে থাকতে এই বাড়িটা আমার নামে করে দিয়েছিল, আর বাবার বিজনেস বাবা আমার নামেই করে রেখে গেছে। বাকি সবকিছু বিক্রি করে আমার বউ ছেলেকে নিয়ে বিদেশে যাব। তুই কি করবি এবার দেখে নে। এরকম করিস না রে দাদা, আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব বল? তোরা ছাড়া আমার আর কে আছে? আর এই বাড়িটা তুই বিক্রি করে দিস না দাদা, আমাদেরকে এখানে থাকতে দে। তুহিন কোনো কথাই শোনে না। সে তার বাবার বাড়িঘর সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে নিজের পরিবারকে নিয়ে বিদেশে চলে যায়। এদিকে লাবণী এবং তার মেয়ে ঘরছাড়া হয়ে পড়ে। শীতকালের মধ্যেই লাবণী তার মেয়েকে নিয়ে রাস্তায় থাকতে শুরু করে। খুবই কষ্টে তারা 2-3 দিন রাস্তার মধ্যেই কাটায়, কিন্তু একদিন প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে। প্রিয়া এবং তার মা রাস্তার ধারে বসে বসে ঠান্ডায় কাঁপতে থাকে। মা, এরকম ভাবে আমরা ঠান্ডার মধ্যে বাইরে থাকলে আমাদের তো শরীর খারাপ করবে, আমাদের কাছে তো কোনো কম্বল কাঁথা কিচ্ছু নেই, এভাবে বাইরে কিভাবে দিন কাটাবো আমরা বলো? জানি না রে মা, আমার কাছে তো কোনো টাকাও নেই যে আমি কম্বল কিনবো। এবার যা করার উপরওয়ালাই করবে। চলো না মা, আমরা বাবার কাছে ফিরে যাই, এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। না রে মা, তোর বাবার কাছে ফিরে যাওয়ার মতো আমার আর কোনো মুখ নেই। তোর বাবা আমাদেরকে কখনোই ক্ষমা করবে না। এতগুলো বছরে তোর বাবার কিংবা তোর দিদির কোনো খবরই তো আমি নিইনি। কিন্তু আমার খুব খিদে পেয়েছে এখন, 2 দিন ধরে আমি কিচ্ছু খাইনি। মা, ওই দেখো ওখানে একটা বড় দোকান আছে, আজকের জন্য আমরা ওই দোকানে গিয়ে আশ্রয় নেব, আর দেখি যদি কোনো খাবার চাইলে পাওয়া যায় তাহলে তো ভালোই হবে। লাবণীর কাছে আর কোনো উপায় না থাকায় সে তার মেয়েকে নিয়ে ওই বড় দোকানের দিকে এগিয়ে যায়। কিন্তু ওই দোকান থেকে খাবার চাইতে লাবণীর ভীষণ লজ্জা হয়। তাই প্রিয়া ওই দোকানের ক্যাশ কাউন্টারে বসে থাকা মেয়েটাকে বলে, এই যে দিদি, আমরা খুব অসহায়, দয়া করে আমাদেরকে একটু সাহায্য করবে? আমাদেরকে যদি আজকের রাতটা এখানে থাকতে দাও আর কিছু খাবার খেতে দাও তাহলে খুব উপকার হবে। ওই দোকানের ক্যাশ কাউন্টারে বসে থাকা মেয়েটি প্রিয়া এবং তার মাকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সেই সঙ্গে তাদেরকে দেখে খুবই খুশি হয় সে। আসলে ওই মেয়েটি আর কেউ নয়, সুপ্রিয়া ছিল। লাবণী নিজের বড় মেয়েকে দেখতে পেয়ে চিনতে পারে। সুপ্রিয়া দৌড়ে তাদের কাছে এসে বলে,
বোন, মা, তোমরা কেমন আছো? কতদিন পর তোমাদেরকে দেখলাম। তোমাদের এমন অবস্থা কিভাবে হলো? বাবা, তাড়াতাড়ি এসো, দেখো মা আর বোন এসেছে। তাড়াতাড়ি করে সেখানে মদনও চলে আসে। প্রিয়া এবং তার মা কাঁদতে কাঁদতে তাদেরকে সব ঘটনা বলে এবং সেই সাথে তারা হাত জোড় করে বারে বারে ক্ষমা চাইতে থাকে। সেই সাথে তারা বুঝতে পারে ওই বড় দোকানটার মালিক আর কেউ নয়, মদন নিজেই ছিল। মদন তাদেরকে ক্ষমা করে দেয় এবং প্রিয়া ও লাবণীকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। মদনের নতুন অট্টালিকার মতো বাড়ি দেখে প্রিয়া এবং তার মা দুজনেই চমকে যায়। ওই বাড়ির মধ্যে শীতকাল হোক কিংবা গরমকাল, যে কোনো ঋতুর জন্যই উপকারী এবং প্রয়োজনীয় সমস্ত সরঞ্জামই ছিল। প্রিয়া এবং তার মা চারিদিকে তাকিয়ে তাকিয়ে সবকিছু লক্ষ্য করতে থাকে আর তারা শুধুই ভাবতে থাকে কিভাবে তারা এমন সাফল্য পেয়েছে। তোমরা চিন্তা করো না, এই বাড়িতে থাকতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। 10 বছর আগে তোমরা যা যা চেয়েছিলে তার থেকে অনেক বেশি কিছু এখানে আছে। আশা করছি তোমরা আর কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না। আমরা এবার সবাই একসঙ্গে হাসি খুশি থাকবো।